কিন্তু আমার সারপ্রাইজ পেতে ভালো লাগে না। ও মাই গড, এই প্রথম কোনো মেয়েকে দেখলাম যার সারপ্রাইজ পেতে ভালো লাগে না। হয়তো আমি এক্সেপশনাল। সেরকম মনে হচ্ছে। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কখনো তোমাকে সারপ্রাইজ দেয়নি? আন্দালিবের প্রশ্ন শুনে নৈশি মিটিমিটি হেসে বলল, আবারও ভনিতা, আপনি এমনি সরাসরি আমার প্রশ্ন করতে পারেন যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা। আন্দালিব বিরক্তিতে মনে মনে নিজেকে খুব কুৎসিত একটা গালি দিল, কিন্তু মুখে স্মিত হাসি টেনে বলল। এগেইন সরি। নৈশি খাবারের প্লেটটা নিজের একটু কাছে টেনে নিয়ে বলল, ইটস ওকে, বাট এত বেশি সরি যাতে না বলতে হয় সেদিকে খেয়াল রাখবেন, নইলে সরিটা একসময় একেবারে সস্তা হয়ে যাবে। এনিওয়ে, একটা কোশ্চেন করি আপনাকে। প্লিজ গো অন। এই যে কয়েকদিনের পরিচয়ে আপনি আমায় সারপ্রাইজ দিতে ব্যাকুল হয়ে উঠেছেন, এরকমটা কি শুধু আমার ক্ষেত্রেই, নাকি সব মেয়েদের সাথে পরিচয়ের পর আপনি সারপ্রাইজ দিতে থাকেন? শুধু তোমার ক্ষেত্রে বললে ভুল হবে, আবার সব মেয়েদের বলাটাও ঠিক হবে না। আমি প্রথমে রিলেশন করেছিলাম ক্লাস 9-এ পড়াকালীন। সেই মেয়েটাকে আমি জীবনের প্রথম সারপ্রাইজ গিফট দিয়েছিলাম, আর সেদিনই আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। নৈশিকে খুব আগ্রহী মনে হলো এবার। কি গিফট দিয়েছিলেন সেদিন? পেট্রোলিয়াম জেলি আর বডি লোশন। আসলে তখন শীতকাল চলছিল তো, বেশিরভাগ সময় ওর ত্বক থাকতো প্রচণ্ড রুক্ষ। আমার দেখতে ভালো লাগতো না, তাই ভাবছিলাম দরকারি কিছু গিফট করি। কিন্তু সেই গিফট আমার কপালে হলো সুন্দর লাভ শেপের রেড র্যাপিং, পেপারে মোড়ানো বক্স খুলে ওসব দেখে আমাকে আনরোমান্টিক বলে 2 মাস রিলেশন ব্রেকআপ করে ফেললো। নৈশি শব্দ করে হেসে ফেলল, বলল, আপনি এত ফানি। সেটাই তো সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে আমি চাইলেও সিরিয়াস হতে পারি না। এতে খুব একটা প্রবলেম দেখছি না। সবার যে সিরিয়াস পার্সন হতে হবে এমন তো কোনো কথা নেই। আপনাকে বরং এটাই বেশি স্যুট করেছে। তাছাড়া যেসব ছেলেদের সেন্স অফ হিউমার ভালো, আজকালকার মেয়েরা তাদের প্রতি বেশি ইমপ্রেসড হয়, লাইক করে। মেয়েরা ফানি ছেলেকে লাইক করে, তবে সেটা শুধু ফ্রেন্ডস কিংবা বয়ফ্রেন্ড হিসেবে। হাজব্যান্ড হিসেবে তারা সবসময় সিরিয়াস টাইপের ছেলে চায়। নিজের হাজব্যান্ড বাইরের মেয়েকে হাসাচ্ছে, সেটা বেশিরভাগই ওয়াইফরা ঠিক মেনে নিতে পারে না। শেষে সন্দেহ করে বসে অকারণে। আপনি কথাটা খুব একটা ভুল বলেননি, তবে এক্সেপশনালও আছে কিছু। কিছু মেয়েরা আছে যারা তার হাজবেন্ডকে খুব বেশি বিশ্বাস করে। বুঝলাম। আচ্ছা, যদি প্রশ্ন করি, তুমি এই দুই ধরনের মেয়েদের মধ্যে কোন দলের অন্তর্ভুক্ত? মাঝামাঝি। আমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করি না, আবার অল্পতে সন্দেহ করাও শুরু করি না। কোনো ইস্যু তৈরি হলে আমি চোখ কান খোলা রেখে পুরো ঘটনা পর্যবেক্ষণ করি, তারপর সিদ্ধান্ত নেই। এনিওয়ে, আপনার সাথে আজ সময় কাটিয়ে ভালো লাগলো। অনেকটা সময় চলে গেছে, এখন বোধহয় আমাদের ওঠা উচিত। আন্দালিব নৈশিকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। প্রথম দিকের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও আজকের প্ল্যানটা একেবারে বৃথা যায়নি বলে মনে হলো ওর। অন্তত আপনি থেকে তুমিতে তো আসা গেল। মুখে হুইসেল বাজিয়ে আপন গন্তব্যে রওনা হলো আন্দালিব। তারা একটা দুটা তিনটা করে এলো, তখন বৃষ্টি ভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো। আফরোজা বেগমের বাসার ছাদে রাতের এই সময়টুকু খুব করে উপভোগ করেন ঐশী। বাড়িটা মফস্বলের দিকে হওয়ায় তেমন হইচই বা গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। আশেপাশে বড় বড় গাছ আছে। সন্ধ্যার পর থেকে মৃদুমন্দ হাওয়া বইতে থাকে। রাতে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার অভ্যাস নৈশীর। এই সময়টাতে নৈশী তাই ছাদে চলে আসে। মাঝে মধ্যে আফরোজা বেগম এসে সঙ্গ দেন নূর সাথে। আজ ছাদে এসেই একটা ব্যাপার বেশ মুগ্ধ করলো নৈশীকে। অন্ধকারে গাছের আনাচে কানাচে অনেকগুলো জোনাকি পোকা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে। সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের নিজস্ব সবুজাভ আলো চলছে আর নিভছে ক্রমাগত, ও আপন মনেই আবৃত্তি করতে থাকলো। তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া, চমকে গিয়ে বলে, খুশি খুশি মুখটি নিয়ে তোমরা এলে কারা? তোমরা কি ভাই নীল আকাশের তারা? আলোর পাখির নাম জোনাকি, জাগি রাতের বেলা। নৈশী প্রথমবার যখন জোনাকি দেখেছিল তখন ওর বয়স 6। সেবার বাবা মায়ের সাথে আমেরিকায় গিয়েছিল। নৈশীর চাচার একটা বাগান বাড়ি ছিল।
ঘন জঙ্গলের বুক চিরে এঁকে বেঁকে চলে যায় হাইওয়ে। সেই রোডের এক পাশে বিশাল আকৃতির বাগান বাড়ি। এরকমই শীতল হাওয়া বইছিল সেদিন। রাতে আড্ডা দিতে সবাই ছাদে উঠল। বাড়ির 3 পাশ ঘেরা ঘন জঙ্গলে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সেই অন্ধকার ফুরে ছোট ছোট আলোকবিন্দু জ্বলে নিভে যাওয়া দেখে ঘাবড়ে গেল ও। অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা মাকে টেনে এই আশ্চর্য দৃশ্য দেখালো। সেদিন জোনাকি পোকার দিকে তাকিয়ে এই কবিতাটাই আবৃত্তি করেছিল ওর মা আয়েশা। নৈশী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কবিতাটা। সেদিন মায়ের থেকে জোনাকি সম্পর্কে জেনেছিল নৈশী। কোমল শিশু মনের বোধহয় কিছুটা ইচ্ছেও হয়েছিল জোনাকি হওয়ার। সাধারণত এত ছোট বয়সের স্মৃতি মানুষের মনে থাকে না, কিন্তু নৈশীর মনে সেদিন সেই মুহূর্তটুকু গেঁথে থাকবে আজন্মকাল। নৈশীর একা থাকার সময়টুকুতে ওর সবচেয়ে প্রিয় কাজ হলো মায়ের স্মৃতিচারণ করা। নৈশীর মায়ের পুরো নাম আফিয়া আঞ্জুম আয়েশা, জন্মস্থান বরিশাল। নৈশীর নানা আতিউর রহমান পেশায় ছিলেন একজন কলেজের অধ্যক্ষ। আতিউর রহমানের 1 ছেলে এবং 2 মেয়ের মধ্যে আয়েশা ছিল সবচেয়ে ছোট। বড় 2 ভাই বোন বাবার ভয়ে সারাক্ষণ তটস্থ হয়ে থাকলেও আয়েশা ছিল ব্যতিক্রম। ছোটবেলা থেকেই অদম্য এক জেদ ছিল ওর মধ্যে। নিজের জেদে সবসময় অটল সে। সবাই বলতো স্বভাবের দিক থেকে একেবারে বাবার মতোই হয়েছে আয়েশা। বাড়ির সবচেয়ে ছোট সদস্য বিধায় কিছুটা ছাড়ও দেওয়া হতো অবশ্য। আফরোজা বেগমের যখন বিয়ে হলো আয়েশা তখন 8-এ পড়ে। বিয়ের মাস 2 পর স্বামীর সঙ্গে আফরোজা বেগম বাড়ি জমালেন ইতালিতে। 2 বোনের মধ্যে বেশ ভালো একটা বয়সের পার্থক্য থাকলেও সখ্যতা ছিল চোখে পড়ার মতো। আফরোজা বেগম দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আয়েশা একা হয়ে পড়লো একেবারে। বিয়ের 2 বছর পরে সার্জিম হলো। তারও 1 বছর পরে আফরোজা বেগম বাবার কাছে অনুরোধ করলেন অন্তত কয়েক মাসের জন্য যেন আয়েশাকে তার কাছে ইতালিতে পাঠানো হয়। আতিউর রহমান রাজি হলেন। একা একা এত দূর যাওয়ার ভয়ে আর এত বছর পর বোনের সাথে দেখা হওয়ার আনন্দের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল আয়েশার মধ্যে। ওখানকার এয়ারপোর্টে পৌঁছে আয়েশা দিশেহারা চোখ যখন পরিচিত কাউকে খুঁজছিল, তখন কয়েক মুহূর্তের জন্য ষোড়শী আয়েশার মনে হয়েছিল বোধহয় বিদেশ হয়ে হারিয়ে যাবে সে। তখনও আয়েশা জানতো না অপরিচিত সেই দেশটাই একদিন তার খুব পরিচিত এবং একান্ত আপন হয়ে উঠবে। নৈশীর বাবা জায়নের সাথে আয়েশার প্রথম দেখা হলো ইতালি যাওয়ার 1.5 মাস পরে। সেই দেখা হওয়াটাও ছিল অনেকটা নাটকীয়। সেদিন সার্জিমকে নিয়ে আফরোজা বেগম আর আয়েশা বের হয়েছিল ঘুরতে। হঠাৎ আফরোজা বেগমের হাত ছাড়িয়ে দিয়ে সার্জিম অন্যদিকে দৌড় দিল। আয়েশাকে ওখানে অপেক্ষা করতে বলে আফরোজাও ছুটলেন ছেলের পিছু পিছু। আয়েশা একা দাঁড়িয়ে থাকতে আনিজি লাগছিল বলে কিছুক্ষণ পরে আফরোজা বেগম যেদিকে গিয়েছেন সেই পথ ধরে এগিয়ে গেল আয়েশা। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পরেও যখন বোনকে খুঁজে পাওয়া গেল না, অতঃপর আয়েশা বুঝতে পারল সে হারিয়ে গেছে। পার্কের পাশে একটা বেঞ্চিতে বসে হাপুস নয়নে কাঁদতে শুরু করলো সে। অপরিচিত লোকজন হেঁটে যাচ্ছে পাশ থেকে। এদের মধ্যে অনেকে কান্নারত মেয়েটির দিকে এক পলক তাকালেও সাহায্যের জন্য এগিয়ে এলো না কেউ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আয়েশার এবার ভয় লাগতে শুরু করলো। সন্ধ্যার সেই আলো আধারিতে সুদর্শন এক পুরুষ এসে দাঁড়ালো ওর সামনে। হড়বড় করে ইংরেজি ভাষায় কতগুলো কথা বললো যা অধিকাংশই বুঝলো না আয়েশা। শুধু ও এতটুকুই বুঝলো যে লোকটা ওর কান্নার কারণ জানতে চাইছে, আর লোকটার শেষের কথাটুকু বুঝলো। Can I help you? আয়েশার মাথায় তখন দুশ্চিন্তার শোপুকারা কিলবিল করছে। রাত হয়ে গেছে, এখন বাসায় কিভাবে যাবে, কখন পৌঁছতে পারবে? আদৌ এই অপরিচিত লোকটাকে বিশ্বাস করা ঠিক হবে কিনা? বিশ্বাস করেও বা কি লাভ? ঠিকানা ছাড়া লোকটাকে কিভাবে হেল্প করতে বলবে? দুশ্চিন্তায় মাথার চুল খামচে ধরে চোখ বন্ধ করে ফেললো আয়েশা। লোকটা উদ্বিগ্ন স্বরে বলল, Please cool down. You can trust me. Please tell me what is your problem? আয়েশা একটা প্রশ্নেরও জবাব দিল না, জিম মেরে বসে থাকলো শুধু। সুদর্শন সেই পুরুষটিও প্রশ্ন করতে করতে এক সময় হাল ছেড়ে দিয়ে আয়েশার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। অনেক চেষ্টার পরে অবশেষে আয়েশা নিজেকে একটু স্থির করতে পারল। অস্থিরতা কমার পরে হঠাৎ করেই স্মৃতি ফেরার মতো করে ওর মনে পড়ে গেল সব। এখানে আসার পরের দিনই আফরোজা বেগম ওর পার্সে বাড়ির ঠিকানা লেখা একটা কাগজ রেখে দিয়েছিল। আয়েশা আসার আলো দেখতে পেল। ওর মনে তখনও সংশয়, লোকটাকে বিশ্বাস করা ঠিক হবে তো?
অনেক ভেবে শেষে লোকটার হাতে কাগজটা তুলে দিল আয়শা। ঠিকানা দেখে সে বলল, Please come with me. অনুসরণ করতে শুরু করলো আয়শা। পার্কিং এরিয়ায় রাখা একটা গাড়ির সামনে গিয়ে লোকটা ওকে সেই গাড়িতে উঠে বসতে বলল ওকে। আয়শা দ্রুত বুকে ভয় আর রাজ্যের সংশয় নিয়ে গাড়িতে উঠে বসল। যতক্ষণ গাড়ি চললো ততক্ষণই কুৎসিত সব চিন্তা ওর মাথায় একের পর এক চলতে লাগলো। এই বুঝি নির্জন কোনো রাস্তা পেয়ে লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়বে কিংবা হয়তো অন্য কোথাও নিয়ে যাবে। আবুল তাবুল ভাবতে ভাবতে একসময় আয়শা দেখল আফরোজা বেগমের বাসার সামনে গাড়ি এসে থেমেছে। এবারও মনে মনে লজ্জিত হলো ভালো মানুষটা সম্পর্কে এমন উল্টোপাল্টা ভাবার জন্য। আয়শা বাসার ভেতরে ঢুকে দেখলো আফরোজা বেগম সোফায় বসে কাঁদছেন। আয়শাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন তিনি। সাথে আর একজন অচেনা শ্বেতাঙ্গ যুবককে দেখে যা বোঝার বুঝে গেলেন। সুদর্শন যুবক সাধারণ সৌজন্যমূলক আলাপের পর চলে গেল। সেদিনের পর আয়শা ভয় বাসা থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। কিন্তু সময়ে অসময়ে সেই বিদেশি যুবককে দেখা যেতে লাগলো আফরোজাদের বাসার সামনের রাস্তায়। এই আগমন যে শুধুই ওর জন্য সেটা বুঝে গেল আয়শা। সেদিনের পর আয়শা ভয় বাসা থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। কিন্তু সময়ে অসময়ে সেই বিদেশি যুবককে দেখা যেতে লাগলো আফরোজাদের বাসার সামনের রাস্তায়। এই আগমন যে শুধু ওর জন্যই সেটা বুঝে গেল আয়শা। দিনগুলো চলে যেতে লাগলো। দেখতে দেখতে আয়শার দেশে ফেরার সময় হয়ে এলো। ততদিনে আয়শার মনেও ভালোবাসার স্ফুরণ হচ্ছে একটু একটু করে, কিন্তু সাহস করে এগিয়ে গিয়ে বলতে পারছিল না কিছুই। অপরপক্ষ এগোচ্ছে না। শেষে আয়শা নিজেই প্রথম পদক্ষেপ নিল। সুন্দর এক রৌদ্রস্নাত সকালে বাসার অপোজিটের রাস্তায় পার্ক করে রাখা গাড়িটির দিকে এগিয়ে গেল। যুবকটি কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে। আয়শা আলাপ শুরুর জন্য হাসি দিয়ে বলল, হ্যালো মিস্টার। Sulaiman Jan. You can call me Jan. প্রচণ্ড নার্ভাস লাগা সত্ত্বেও নিজের ইংরেজি ভাষার দৌড় যতটুকু ছিল সবটা দিয়ে বোঝানোর চেষ্টা করলো আয়শা। কিছুদিন পরে আয়শা দেশে ফিরে যাবে। যেহেতু সে কিছুদিন আগে আয়শাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল, তাই আয়শা কৃতজ্ঞ তার প্রতি। জায়ান মনোযোগ দিয়ে শুনলো আয়শার কথা। কি বুঝলো সে কে জানে, তবে কিছুক্ষণ চুপ থেকে সরাসরি প্রস্তাবটা দিল সে। I think I'm in love with you. Would you marry me, Miss Aisha? কোথা থেকে যেন একরাশ লজ্জার এসে আশ্রে পড়লো আয়শার উপর, তবুও স্পষ্ট জবাব দিল, Could you please discuss this matter with my family? If they agree, then I have no problem. তারপরে চড়াই উতরাই কম চায়নি। যদিও জায়ান মুসলিম ছিল, তবুও আফরোজা বেগম এবং তার স্বামী আপত্তি করলেন শুরুতে। আয়শার মুখের দিকে তাকিয়ে অবশ্য একসময় মেনে নিতে হলো, কিন্তু তবুও চিন্তা একটা রয়ে গেল আয়শার বাবা আতিউর রহমানকে নিয়ে। ওরা সবাই বুঝতে পারছিল আতিউর রহমান খুব সহজে মেনে নেবেন না এইসব। অবশেষে সিদ্ধান্ত হলো জায়ান তার বাবা মাকে সাথে নিয়ে বাংলাদেশে গিয়ে প্রস্তাব দিব সরাসরি। সবাই মিলে বোঝালে নিশ্চয়ই তিনি অমত করবেন না। আয়শা দেশে ফিরে গেল। তার কয়েক মাস পরে জায়ান সত্যি তার বাবা মাকে নিয়ে বাংলাদেশে গিয়ে প্রস্তাব দিল আতিউর রহমানের কাছে। আয়শা ভেবেছিল বাবা অমত করলেও ন্যূনতম সম্মানটুকু দিবেন তাকে, কিন্তু জায়ান এবং তার বাবা মাকে অপমান করে তাদের প্রস্তাব নাকচ করে দিলেন আতিউর রহমান। আয়শার জেদ চাপল সেদিনই। বাবার অমতে গিয়ে সবার সামনে সেদিন ও বলল বিয়ে করতে হলে সে ওখানেই করবে। আতিউর রহমান মেয়ের এমন স্পর্ধা মেনে নিতে পারলেন না। সেদিন নিজ দায়িত্বে কাজে রেখে জায়ানের সাথে আয়শার বিয়ে দিলেন তিনি, এবং তারপরেই তার এবং তার পরিবারের জন্য আয়শাকে মৃত বলে ঘোষণা করলেন। দুজনের কেউই তার ইগো থেকে এক চুল নড়তে রাজি ছিল না। আয়শা সেদিন এক কাপড়ে বাড়ি ছাড়ল। সেই শেষ। নিজের জীবন দশায় আর একবারের জন্য দেশের মাটিতে পা রাখেনি সে। রাতের পর রাত নিজের আপনজনের কথা মনে করে কেঁদেছে, কিন্তু একবারের জন্য তাদের মুখোমুখি গিয়ে দাঁড়ায়নি কখনো। আয়শা সবসময় নৈশির পড়াশোনার পাঠ চুকিয়ে দেশে ফিরতে চাইলেও পরিবারের কারো মুখ দেখতেও অস্বীকৃতি জানিয়েছিল। জায়ান মাঝে মধ্যে বলতো একবার অন্তত তাদের কাছে যেতে, বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে, কিন্তু আয়েশাকে রাজি করাতে পারেনি কখনো। আয়েশার একমাত্র যোগাযোগ ছিল আফরোজা বেগমের সাথে। সেই যোগাযোগ ও একসময় অনেকটা কমে এলো। আয়েশার বিয়ের 1 বছর পরে আফরোজা বেগমের স্বামী ওখানকার চাকরির পাট চুকিয়ে
দেশে এসে স্থিত হলো। ফোনে দু বোনের যোগাযোগ হতো সব সময়, তবুও কোথাও একটা শূন্যতা, হাহাকার থেকেই যেত। আফরোজা বেগমের স্বামী অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন আয়েশা এবং জানের, কিন্তু তার মৃত্যুতেও দেশে আসেনি আয়েশা শুধু ওর পরিবারের মুখোমুখি হতে হবে বলে। জায়ান তার সবটুকু দিয়ে চেষ্টা করতো আয়েশাকে ভালো রাখার। একটা মেয়ে তার সব কাছের মানুষের বিরুদ্ধে গিয়ে মাত্র কয়েক মাসের পরিচয়ে বিশ্বাস করে হাত ধরেছিল ওর। তাই সেই বিশ্বাসের মর্যাদা রাখতে এতটুকু কার্পণ্য করেনি কখনো জান। আয়েশা অবশ্য মানিয়ে নিয়েছিল নিজেকে। জানের ভালোবাসা, নৈশির জন্ম, সব মিলিয়ে খুব সুন্দর যাচ্ছিল ওর সময়। শূন্যতা যেটুকু ছিল তা শুধুই আপনজনের থেকে দূরে থাকার। বাবা মায়ের পরিচয় থেকে শুরু করে এই পুরো ঘটনা নৈশি শুনেছে বিক্ষিপ্তভাবে, কিছুটা মায়ের কাছে, কিছুটা বাবার থেকে, আর বাকিটা খালার কাছ থেকে। নৈশির স্মৃতিচারণ থেকে বাস্তবে ফিরল। কয়েকটা জোনাকি তখনও এলোমেলো উড়ে বেড়াচ্ছিল ওর চারপাশে। সাব্বিরের সহজাত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটা হলো ও প্রচণ্ড ঘুমকাতুরে। দুবেলা না খেয়ে ও দিব্যি থাকতে পারবে, কিন্তু না ঘুমিয়ে কখনো নয়। গতকাল পুরো রাতটাই জাগতে হয়েছে ওকে। ডেনমার্কের একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো ডিজাইন করতে হয়েছে সারা রাত জেগে। সকালে ঘুম ঘুম চোখে কোনো রকমের নাস্তা করে তারপর ঘুমোতে গেছে ও। যাওয়ার আগে মাকে বলে গেছে বাসায় টর্নেডো হয়ে গেলেও দুপুরের আগে ওকে যেন কেউ না ডাকে। বিছানায় শোয়ার মিনিট খানিকের মাথায় গভীর ঘুমে তলিয়ে গেল সাব্বির। কিছুক্ষণের মধ্যেই স্বপ্ন দেখাও শুরু করে দিল। কোনো এক কিশোরী বালিকা খিলখিল শব্দে হাসছে। সুরলিত সেই হাসির শব্দ শুনে সাব্বির এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটাকে শুধু পেছন দিক থেকেই দেখা যাচ্ছে। সাব্বিরের খুব ইচ্ছে হলো সামনে থেকে মুখটা দেখার জন্য। ও ধীর পায়ে এগিয়ে গেল। তারপর মেয়েটির মুখোমুখি গিয়ে দাঁড়াতেই আটকে উঠল। মেয়ে কই, এ একটা ভূত। হাসিটাও এখন আর সুন্দর নেই, কেমন বিভৎস। সাব্বির এক লাফে উঠে বসলো বিছানায়। রাত জেগে কাজ করায় এবং ঠিকভাবে ঘুমাতে না পারার জন্যই এইসব উল্টোপাল্টা ব্যাপার দেখছে স্বপ্নে। সাব্বির আবার ঘুমোতে গেল, তখনই খেয়াল করলো সত্যি সত্যি কেউ হাসছে। ওর মেজাজ চটে গেল পুরোপুরি। হন্তদন্ত হয়ে ও হেঁটে গেল পাশের রুমে। সেখানে গিয়ে ওর চোখ ছানা ভরা। আফরোজা বেগম, নৈশি আর জ্যোতি নতুন জামা কাপড় পরে সাজগোজ করছে। সাব্বির হুঙ্কার দিল, হচ্ছেটা কি এখানে? আফরোজা বেগম জবাব দিলেন, সে কি, ভুলে গিয়েছিস? গতকাল রাতেই তো বললাম আজ দুপুরে রায়হানদের বাসায় দাওয়াত আছে। সাব্বিরের মনে পড়লো হঠাৎ গতকাল রাতে মা গিয়েছিল ওর রুমে কি একটা বলতে, কিন্তু তখন সাব্বির ল্যাপটপে এতটাই ডুবেছিল যে মায়ের কথা একটাও শোননি মনোযোগ দিয়ে। ও বলল, দাওয়াত আছে ভালো কথা, চুপচাপ রেডি হয়ে যাও না, এত চেঁচামেচির কি আছে? আর এই জ্যোতি, এত জোরে হাসি কেউ? বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে তোর হাসিতে। এই বিদঘুটে হাসির শব্দে ঘুমোতে পারছে না, দূর হ চোখের সামনে থেকে। জ্যোতির অবশ্য এইসব কথায় কোনো ভাবান্তর হলো না। খাটের এক কোণে বসে পা তুলিয়েও বলল, অদ্ভুত কথা বলো। এখন কি তোমার জন্য ঘরের মানুষ সব মৌনব্রত পালন করবে? কেন হ্যাঁ? কোথাকার কোন লাট সাহেব তুমি? সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া তো কোনো কাজ নেই। এতই যদি ঘুমের সমস্যা হয় তাহলে যাও নিজের রুমটা সাউন্ড প্রুফ করে নাও। আমি এভাবেই হাসবো। সাব্বিরের মেজাজ তেতে গেল পুরোপুরি। চেহারা তো দেখতে পেতনির মতো, এদিকে ডাইনি বুড়ির মতো শব্দ করে হাসিস। চাপার জোরও কম না। এত দোষ নিয়ে শ্বশুর বাড়ি কিভাবে যাবে? তোকে তো সামনের দরজা দিয়ে ঢুকিয়ে পেছনের দরজা থেকে বের করে আবার বাপের বাড়ি পাঠিয়ে দিবে। সাব্বিরের কথাই এবার কাজ হলো। এতক্ষণ ডোন্ট কেয়ার মোডে থাকা জ্যোতি খেপে গেল ভীষণ। চাচি, তোমার ছেলে আমাকে ডাইনি এবং পেতনি বলেছে। তুমি এক্ষুনি এর একটা বিহিত করবে, নইলে আমি আর তোমাদের বাড়ির জীবনেও আসবো না। জ্যোতির বলতে দেরি নেই, তার সাথে সাথে আফরোজা বেগম এগিয়ে গিয়ে সপাটে চর বসে দিলেন সাব্বিরের গালে। ঘুমটুম সব বাদ, তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হবি, তারপর আমাদের সাথে রায়হানদের বাসায় যাবি। সাব্বিরকে চর খেতে দেখেও জ্যোতির রাগ কমল না। আফরোজা বেগম এবার ওকে বললেন,
তুই রাগ করিস না মা, জানিসই তো ওর মতো অকর্ম পাগলের কথায় আমরা কেউ কান দিই না। সাব্বির বজ্রাহতের মতো তাকালো মায়ের দিকে। আম্মু, তুমি ওর জন্য আমাকে এইভাবে অপমান করতে পারলে? আমি তোমার ছেলে আম্মু। এত অপমান! সাব্বির আর এক মুহূর্তও দাঁড়ালো না, যে রুমের দিকে হাঁটা ধরল। এত অপমান সহ্য করে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। পেছন থেকে আফরোজা বেগমের গলা শোনা গেল আবার। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হবি রুম থেকে, নইলে আজ তোর একদিন কি আমার একদিন। সাব্বির 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে নিল। ওকে এখন দেখাচ্ছে যুদ্ধে পরাজিত সৈনিকের মতো। সেই চুপ সেই যাওয়া মুখটা দেখে যদি হেসে ফেললো আবার। সাব্বির চোখ পাকিয়ে তাকালো ওর দিকে। পাশে আফরোজা বেগম আছে বিধায় কিছু বলতেও পারলো না। তারা দিল সাব্বির। কই চলো। নৈশি আসুক আগে। নৈশি কাল রাতেও একবার বলেছিল, আজ আবারও সেই কথাই রিপিট করলো। খালামণি, আমি না গেলে হয় না? তোমাদের ইনভাইটেশন, তোমরাই যাও না। ধুর বোকা মেয়ে, তোকেও তো রায়হান দাওয়াত করেছে, না গেলে ও খুব মনে কষ্ট পাবে। ছেলেটা আসলে আমাদের খুব আপন মনে করে। রায়হানের বাবা আর তোর খালু খুব ভালো বন্ধু ছিলেন। আমাদের দুই পরিবারের সদস্যরা তাই মিলেমিশে থাকি সব সময়। তুই যেহেতু এখানে আছিস তাই তুইও এই পরিবারেরই একজন। রায়হানদের বাসা 2 বিল্ডিং পরে বলে হেঁটেই রওনা হলো সবাই। সাব্বির তখনও ঘুমে ঢুলছিল। আফরোজা বেগম আর জ্যোতিকে সামনে এগোতে বলে সাব্বিরের পাশাপাশি এসে হাঁটতে শুরু করলো নৈশি। কি ব্রো, এখনো ঘুমের রেশ যাচ্ছে না? সাব্বিরের কণ্ঠস্বর করুণ শোনালো। একদম না, এখন ঘুমোতে না পারলে আমি মনে হয় মরেই যাবো ঐশাপু। নৈশি হাসলো। তোমার এই সমস্যার একটা ইফেক্টিভ সলিউশন আমি তোমায় দিতে পারি। তাহলে আর ওয়েট কেন করছো, জলদি দাও। ব্যাপারটা পুরোটাই মনস্তাত্ত্বিক। চোখ বন্ধ করো, একটা লম্বা শ্বাস নাও, তারপর নিজেই নিজেকে মনে মনে বলো, কাল রাতে তোমার চমৎকার একটা ঘুম হয়েছে। এটা শুধু বললে হবে না, নিজেকে বিশ্বাস করাতে হবে যে সত্যি তোমার রাতে বেশ ভালো একটা ঘুম হয়েছে। যদি মন দিয়ে কাজটা করতে পারো তাহলে কিছুটা হলেও তোমার এই ঘুমের রাশটা চলে যাবে, আশা করি সেটা। সবাইকে আগে পাঠিয়ে দিয়ে সাব্বির সত্যি নৈশির কথা মতো কাজটা করলো এবং অবাক হয়ে খেয়াল করলো ওর ঘুম ঘুম ভাব অনেকটাই কমে এসেছে। শরীরটাও কিছুটা ফুরফুরে লাগছে। রায়হান রুবিনা দম্পতিকে দেখে নৈশির প্রচণ্ড রকমের ভালো লাগলো। এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে। বিশেষ করে রায়হান লোকটা এত মজার একটা মানুষ। নিমন্ত্রিত বাসায় যাওয়ার পর সবার আগে যেটা নিয়ে খচখচ করলো নৈশির মনে, সেটা হলো বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই। জ্যোতির থেকে জানা গেল বিষয়টা। তারা নিঃসন্তান দম্পতি, বিয়ের বয়স 11 বছর হয়ে গেল। রুবিনার সমস্যার জন্য সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না। ডক্টর জানিয়েছে রুবিনা কখনোই মা হতে পারবে না। দুপুরের খাওয়া দাওয়ার পরে আড্ডা জমে উঠল। নৈশি তেমন কোনো কথা বলছিল না, এক পাশে বসে সবার কথোপকথন শুনছিল। রায়হান খেয়াল করলো সেটা, নৈশিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। নৈশি, বয়সে তুমি আমার চেয়ে অনেক ছোট হবে, তোমাকে তুমি করেই বলি তাই। অবশ্যই বলুন। আসার পর থেকে সম্বোধনহীন কথাবার্তা চালিয়ে যাচ্ছ। তুমি চাইলে আমাকে বাইয়ে বলে ডাকতে পারো, আর তুমি বোধহয় এখনও ইজি হতে পারছো না। ঠিক মনে করো এটা তোমার নিজের ভাইয়ের বাসা, তাইলে দেখবে সব সহজ হয়ে যাচ্ছে। সত্যি নৈশির কিছুটা অপ্রস্তুত লাগছিল এতক্ষণ। রায়হানের আন্তরিক কথাগুলো শুনে আগের চেয়ে কিছুটা সহজ হতে পারলো। আফরোজা বেগম উপযুক্ত একটা সুযোগ খুঁজছিলেন। কথায় কথায় এবার সাব্বিরের কথা তুলেই ফেললেন তিনি। রায়হান, তোমার সাথে একটা দরকারি কথা ছিল। জি খালাম্মা, বলেন। না মানে আমাদের বাসায় তো একটা গরু আছে, সারাদিন খাওয়া ঘুমানো আর বসে বসে জাবর কাটা ছাড়া তো তার আর কোনো কাজ নাই। সেই গরুটাকে মানুষ করতে চাই। তোমরা একটু বুঝিয়ে দেখো তো, চাকরি বাকরি কিছু করে যদি। সাব্বির এই ভয়টাই পাচ্ছিল এতক্ষণ। শেষ পর্যন্ত ইজ্জতের ফালুদা হয়েই গেল। রুবিনা ওর পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলো। খালাম্মা এভাবে কেন বলছেন?
এরকম এরকম কি আর বসে থাকবে ও আজীবন? না, কিছু তো করবে একদিন। এতক্ষণ আগুন তুষের নিচে চাপা পড়েছিল, সে আগুনকে আরো একটু উস্কে দিল জ্যোতি। জানো চাচি, ফাহিমার ভাই তো বিসিএস ট্রেনিংয়েও টিকে গেছে কয়েকদিন আগে। মনে হয় এবার চাকরি পেয়েই যাবে। পোড়া কপাল আমার, সারা জীবন শুধু অন্যের ছেলের সাফল্যের কথাই শুনে যেতে হবে। সাব্বিরের ভেতর তখন জ্বলন্ত অগ্নিগিরির আগুন। সে আগুন দিয়ে ও ভস্ম করে দিতে চাইল জ্যোতিকে। যথাযথ সময়ের অপেক্ষা করতে লাগলো। সেই সুযোগটাও পেল দিন দুয়েক পরে। সেদিন বিকেলে নৈশী আর আফরোজা বেগম বাইরে গেল কি একটা কাজে। জ্যোতি সেটা না জেনে নৈশীর সাথে গল্প করতে এলো। যতক্ষণে ও বুঝতে পারলো যে বাসায় কেউ নেই, ততক্ষণে পালিয়ে যাওয়ার পথ বন্ধ। সাব্বির ওর হাত চেপে ধরে রেখেছে। প্রথমেই হুঙ্কার দিয়ে উঠল, ফাহিমার ভাই বিসিএস ক্যাডার হবে, তাই না? জ্যোতি ভয়ে ভয়ে বলল, আমি মানে? ফাহিমার ভাইয়ের কোনো গানের শেষ নেই। প্রেমে পড়েছিস নাকি সে তোর প্রেমে পড়েছে? এত টান যেহেতু তার প্রতি, বোঝা যায় সম্পর্কের গভীরতা অনেক। কত দূরে গিয়েছিস? শুধু চুমুটুমু নাকি আরো বেশি? ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না জ্যোতির। কান ঝাঝা করে অপমান বোধে পানি এসে গেল চোখের সরষিতে। সাব্বিরের মন গলল না তাতে, বরং প্রতিশোধ পরায়ণ সাব্বিরের পৈশাচিক আনন্দ হলো জ্যোতির দুঃখ দেখে। আর একটু কথা শোনানোর সুযোগ হাতছাড়া করলো না ও। ভালোই হলো, টাকাওয়ালা প্রেমিক পেয়ে গেছিস। তবে তোকে একটা পরামর্শ দিই জ্যোতি, এখনই খুব বেশি অন্তরঙ্গ হয়ে যাস না। দেখা গেল ক্যাডার হয়ে ভুল পাল্টে ফেলল, তখন আবার। কথা শেষ না করেই বিশেষ ভঙ্গিতে হাসলো সাব্বির, প্রায় জ্বালা ধরানো হাসি। জ্যোতি ফুপিয়ে কেঁদে ফেললো এবার। সাব্বিরের সাথে স্বাভাবিক দুটো কথা কবে হয়েছিল জ্যোতি মনে করতে পারে না। সবসময় লড়াই ঝগড়া, একজন আরেকজনকে খোঁচানো, এসবই করেছে ওরা। পেতনি, ডাইনি, বাচাল, অসুন্দর বলে বহুবার সম্বোধন করেছে জ্যোতিকে। ওপরে উপরে রাগ দেখালেও জ্যোতির এইসব কথা কখনোই গায়ে লাগেনি, কারণ ও জানতো এসব শুধুই কথার কথা, আর মানুষটা এমন নয়। কিন্তু আজ যেসব কথা বলল সাব্বির, সেগুলো হজম করা জ্যোতির পক্ষে সম্ভব হলো না। ছি, সামান্য একটা কথার জের ধরে এত বাজেভাবে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। জ্যোতি কঠিন সংকল্প করলো মনে মনে, এই হৃদয়হীন ছেলেটার সামনে আর কখনো আসবে না ও। সাব্বিরের হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা রাগটা প্রশমিত হতেই শুরু করেছে। ও চেয়েছিল কথার তীরতায় জ্যোতিকে কাঁদাতে, কিন্তু এখন জ্যোতি কেঁদে ফেলার পর নিজের কাছেই খারাপ লাগছে। একটু বেশি কি বলা হয়ে গেল? সাব্বিরের অন্যমনস্ক হওয়ার সুযোগে যদি জ্যোতি চট করে নিজের হাত ছাড়িয়ে নিল, তারপর এক দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। সাব্বির বসে পড়ল খাটে। এতক্ষণ জ্যোতির উপরে হওয়ার রাগটা কনভার্ট হয়ে নিচের দিকে ফিরে এসেছে। এখন কথাগুলো বলার সময় জ্যোতির সেই কান্না ভেজা অবিশ্বাস্য চাহনি একেবারে ভেতরে কোথাও গিয়ে লাগছে খুব করে। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। দুই লাইন বলে থেমে গেল নৈশী। থামলে কেন? ভালোই তো লাগছিল। এই অসময়ে আন্দালিবকে একদমই আশা করেনি ও। আজকের এই গধূলি বিকেলটা নিচের মতো করে কাটাতে নিরিবিলি ছাদে এসেছিল নৈশী। এখানে হঠাৎ আন্দালিবের আগমন কিছুটা অযাচিত মনে হলেও ওর কাছে প্রশ্নটা যেন আপনা আপনি বের হয়ে গেল মুখ থেকে। আপনি হঠাৎ এই অসময়ে? এমনিতে কাল রাত্রে নাকি খালাম্মা অসুস্থ হয়ে পড়েছিল কিছুটা, তাই দেখতে এসেছিলাম। আর রাস্তায় বসে দেখছিলাম তুমি ছাদে আসছো, তাই ভাবলাম তোমার কাছে আসি। কিন্তু এটা কি ঠিক হলো? যাকে দেখতে এসেছেন তার কাছে কি আগে যাওয়া উচিত ছিল না? সত্যি ভুল হয়ে গেল। এনিওয়ে, তুমি কি বিরক্ত হচ্ছ? একদমই না, মাগরিবের ওয়াক্ত হয়ে এলো। আমিও এখন নিচে যাব ভাবছিলাম, চলুন একসাথে যাওয়া যাক। ওকে, তবে তার আগে তোমার সাথে একটা কথা ছিল, আবদারও বলতে পারো। জি বলুন। আমার বাসায় কালকে একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি। তুমি যদি ওখানে জয়েন করো আমার খুবই ভালো লাগবে। আয়োজনটা কি উপলক্ষে? জানোই তো, আমার একটা ছোট কোম্পানি আছে, ওখানে নেট আর্নিং আবার প্রায় 1.5 গুণ বেড়েছে। সেটার জন্য কাছের মানুষদের নিয়ে একটা গেট টুগেদার করতে চাচ্ছিলাম।
নৈশি ভ্রু কুচকে তাকালো ওর কথা শুনে। সেই চাহনি দেখিয়ে প্রশ্ন করলো আন্দালিব। এনিথিং রং? নাথিং।